আমরা যে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের ক্লাসটা মোটামুটি আমি দুটো ভাগে নেব, একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আজকে তার মধ্যে নোট ডাউন করে নাও যে প্রথম অংশ। এই প্রথম অংশের ক্লাসে আমরা কয়েকটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে করাবো। তো প্রথম যে আমরা এই ক্লাস টপিক শুরু করার আগে আমাদের একটু মৌলিক অধিকারের ধারণা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। এই মৌলিক অধিকারের ধারণা বলতে কি? তাহলে প্রথমেই যেটা জানার দরকার, এই মৌলিক অধিকার কোন অংশে আছে। তাহলে ভালো করে এখানে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে বর্তমান। প্রত্যেকে নোট ডাউন করো, ধারণা বলে হেডিং করে নোট ডাউন করো, তৃতীয় অংশে বর্তমান। এবার তৃতীয় অংশের অন্তর্গত কত নম্বর থেকে কত নম্বর ধারা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 থেকে 35 নম্বর ধারা। 12 থেকে 35 নম্বর ধারার অন্তর্গত কিন্তু কি এই মৌলিক অধিকার সমূহ। অসুবিধা নেই। এবার যদি তোমায় জিজ্ঞেস করা হয় এই মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কোন জায়গা থেকে নেওয়া বা এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে বলা যাবে? এই মৌলিক অধিকার কোন জায়গা থেকে গ্রহণ করা হয়েছে? উৎস কিন্তু পড়ানো হয়ে গেছে। বলো কেউ একজন। শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে কথা। মার্কিন যুক্তরাষ্ট্র। বলো বলো, শুনতে পেলাম না, একটু ক্লিয়ারলি বলবে। ক্লিয়ারলি বলো, শুনতে পেলাম না। মৌলিক অধিকার কোথা থেকে গ্রহণ করা হয়েছে, কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র, এটা প্রধান ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি বলা হয় মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকেই ভুল করে। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস আর ফান্ডামেন্টাল রাইটসে গন্ডগোল করে ফেলে। এর উৎস বলে লিখে রাখো, উৎস ওখানে আগেও আলোচনা করা হয়ে গেছে, লিখে রাখো ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে উৎস। হ্যাঁ কি না? এবার আমাদের যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে এই মৌলিক অধিকার কাকে বলে। তাহলে মনে রাখো, নাগরিকদের অধিকারগুলির মধ্যে যেগুলি ব্যক্তিত্বের বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য। তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড করবে যে কিসের জন্য, লিখে রাখো ব্যক্তিত্বের বিকাশ। এই কথাটা কিন্তু কোশ্চেনে আসে, ব্যক্তিত্বের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তার সেগুলিকে কি বলা হয়? সেগুলিকেই বলা হয় কি, সেগুলিকে বলে মৌলিক অধিকার। ওকে, দেখো অনেক অধিকার রয়েছে, তারপরে যেগুলো ব্যক্তিত্বের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে সেইগুলোকে কি বলতে পারি আমরা? সেইগুলোকেই বলতে পারি মৌলিক অধিকার। ওকে, এবার চলে এসো, আমি কি বলেছি 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারের কথা বলা আছে। এবার আমরা প্রত্যেকটা এইভাবে ধারা পড়বো। 12 নম্বর ধারা, 13 নম্বর ধারা। 12 নম্বর ধারায় কি বলা আছে? 12 নম্বর ধারায় কি বলেছে ভালো করে শোনো। 12 নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, খুব একটা পরীক্ষায় আসে না। রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, প্রত্যেকে নোট ডাউন করে হেডিং করে নাও। 12 নম্বর ধারা, 12 নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। 13 নম্বর ধারায় কি দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর ধারা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে। 13 নম্বর ধারা কি ধরা হয়েছে? মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। লিখে নাও, মৌলিক অধিকারের সঙ্গে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন। মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে 13 নম্বর ধারায়। সরি, স্পেলিংটা ভুল হলো। সামঞ্জস্য, অসামঞ্জস্য, অসামঞ্জস্যপূর্ণ আইন, এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কোথায়? এই নিয়ে আলোচনা করা হয়েছে 13 নম্বর ধারায়। ওকে, তাহলে মনে রাখবে, আমরা যখনই কোনো অংশ পড়ব, অংশর প্রথম যে ধারাটা হয়, অর্থাৎ 13 থেকে 35, 12 থেকে 35-এর মধ্যে এখানে যে 12 নম্বর ধারা, সেখানে কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্রীয় মৌলিক অধিকারের রেসপেক্টে রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা দেওয়া থাকে। পরবর্তীকালে ক্ষেত্রে যখন আমরা ডিপিএসপি পড়বো বা যখন কোনো টপিক পড়বো, তখন প্রথম ধারাটা সবসময় দেখবে রাষ্ট্র রিলেটেড, তারপরে আমরা টপিকে ঢুকি। ওকে, তাহলে প্রথমটা ভালো করে নোট ডাউন করে নাও, যে রাষ্ট্রের সংজ্ঞা বলা হয়েছে 13 নম্বর ধারায় কি বলা হয়েছে? মৌলিক অধিকারের সঙ্গে যে সমস্ত আইন অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ কোনো মিল নেই, সেই সমস্ত আইনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় কত নম্বর ধারায়? 13 নম্বর ধারায়। হচ্ছে, প্রত্যেকে নোট ডাউন করেছো? লেখা কমপ্লিট? দেখো একটু একটু আমাকে রেসপন্স করো, লেখা হয়ে গেলে আমাকে বলো, তাহলে পরের স্লাইডে যাবো আমি। হচ্ছে, চল পরের দেখ। এবার আমাদের প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের মৌলিক অধিকার। দেখো মৌলিক অধিকার কিন্তু অনেক ধরনের হয়। আমাদের সংবিধানে ক ধরনের মৌলিক অধিকার কথা বলা হয়েছে, কেউ বলতে পারবে? 6টি। ক ধরনের? বুঝতে পারলাম না, শুনতে পেলাম না। 6টি মৌলিক অধিকার। 6টি মৌলিক অধিকার, নোট ডাউন করে নাও। 6টি মৌলিক অধিকার, প্রত্যেকে হেডিং করো, বিভিন্ন ধরনের মৌলিক অধিকার বলে।
ছটি মৌলিক অধিকার। ওকে, এই ছটি মৌলিক অধিকার কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ভালো করে দেখো, এই ছটি মৌলিক অধিকার কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1-2 করে পয়েন্ট করে লিখে নাও। ফার্স্ট কি লিখে রাখো? সাম্যের অধিকার। আমি প্রত্যেকটা পয়েন্টকে ইলাবোরেট করব, ডিটেলসে বলবো। সাম্যের অধিকার। ওকে, 2 নম্বর নোট ডাউন করবে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে। আমি প্রত্যেকটা ইংলিশ টার্ম বলবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু। স্বাধীনতার অধিকার। 3 নম্বর নোট ডাউন করবে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, ভালো করে নোট ডাউন করো, শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, 4 নম্বর নোট ডাউন করো যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার, প্রত্যেকে ভালো করে দেখো, লিখে নাও, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ওকে, 5 নম্বর নোট ডাউন করবে তোমার কি সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। ওকে, মনে থাকে জানো। আর 6 নম্বর নোট ডাউন করো যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, এই 6টা অধিকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, আমরা টোটাল বলা হয়েছে কটা? আমাদের টোটাল বলা হয়েছে হচ্ছে 12 থেকে 35। তাহলে এর মধ্যে এইগুলো কার কার মধ্যে বিভক্ত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নোট ডাউন করে নাও, ছোট ছোট করে জায়গায় লিখে নাও যে সাম্যের অধিকার কত, লিখে রাখো 14 থেকে 18। 14 থেকে 18। স্বাধীনতার অধিকার কত বলা উচিত, কেউ বলতে পারবে? লিখে রাখো 19 থেকে 22। 19 থেকে 22, ধারার নাম্বারগুলো বলছি, 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে কত? শোষণের বিরুদ্ধে হচ্ছে 23-24। ওকে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত? 25 থেকে 28। 25 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কত? শিক্ষা বিষয়ক অধিকার, কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে 29-30। হ্যাঁ কি না? আর একটা জিনিস আমাদের এখানে 31 নম্বর ধারা একটা লিখে রাখো। 31 নম্বর ধারাটা কি? 31 নম্বর ধারাটা সম্পত্তির অধিকার, সেই পরের ডিটেলস আলোচনা করব। সেটা কিন্তু একটা টাইমে এই মৌলিক অধিকার মধ্যে ছিল, পরবর্তী ক্ষেত্রে বর্তমানে কিন্তু এটা আর নেই। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হয়েছে। এবার তাহলে সাংবিধানিক প্রতিবিধান অধিকার কত? এটা হচ্ছে 32 নম্বর ধারা। তাহলে এটা মাথায় রেখো কিন্তু যে 31 নম্বর ধারা এটা কিন্তু বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে নেই। তাহলে এই ধারার মধ্যে কি ছিল অ্যাকচুয়ালি? এটা ছিল সম্পত্তির অধিকার। লিখে নাও, সম্পত্তির অধিকার। এটা হচ্ছে প্রথমে ধারায় উল্লেখিত ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে। দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? 300A নম্বর ধারায় এটাকে অ্যাড করা হয়েছে। হয়েছে? বলো, মৌলিক অধিকারের যে 6টা আমাদের মৌলিক অধিকার, সেই নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবে। হয়েছে? তাহলে আরেকবার বলে দিই, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, মুখস্থ রাখা দরকার। 14 থেকে 18, 19 থেকে 22, 23-24, 25 থেকে 28, 29-30, 32। আর স্টার দিয়ে লিখে নাও, 31টা আগে ছিল, 31টা এখন হচ্ছে বাদ দেওয়া হয়েছে। বলো, কোনো ডাউট থাকলে বলবে। হ্যাঁ কিনা? নোট ডাউন করে নিয়েছো প্রত্যেকে? চলো, নোট ডাউন করা হলে পরের টপিকে চলো। দেখ, ফার্স্ট হেডিং করো প্রত্যেকে, খুব গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রথম যে এই মৌলিক অধিকারের প্রথম টপিক, 6টার মধ্যে 3টা যে ক্লাসে শেষ করতে হবে। নোট ডাউন করে দেখে নাও, সাম্যের অধিকার। দেখো, সাম্যের অধিকার কত থেকে কত নম্বর ধারা বলাই হয়েছে? 14 থেকে 18 নম্বর ধারা। 14 থেকে 18 নম্বর ধারা, অর্থাৎ 14, 15, 16, 17, 18 আমাদের কিন্তু ডিটেলসে ভালো করে পড়ার দরকার। এবার যেটা প্রথমেই দরকার, আমাদের ইংলিশ টার্মগুলোকে মনে রাখার দরকার। রাইট লিখে নাও, রাইট অফ ইকুয়ালিটি। রাইট অফ ইকুয়ালিটি, সাম্যের অধিকার। দেখো, খুব ভালো করে শোনো, সাম্যের অধিকার এই কথাটা এসছে কোথা থেকে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অধিকার, সাম্য কথাটা এসছে, এটা হচ্ছে মেন হচ্ছে গণতন্ত্রের সাফল্য বলতে পারি। তাহলে গণতন্ত্রের সাফল্যের প্রয়োজন কি হয়? বিভিন্ন বৈষম্যকে ত্যাগ করে বা বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য প্রতিষ্ঠা করা। যেহেতু ভারত একটি
গণতান্ত্রিক দেশ। সাম্য বলতে গেলে কি বুঝি? হোয়াট ডু মিন বাই ইকুয়ালিটি? সাম্য বলতে কি বুঝি আমরা? কে বলতে পারবে? একটু ব্যাখ্যা করো। সাম্য বলতে আমরা কি জানি? একটু সাম্য কথাটাকে একটু ব্যাখ্যা করো কেউ। বলো কেউ একজন, সাম্য বলতে কি বুঝি আমরা? বলতে পারবে? দেখো, সাম্য বলতে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী দরিদ্র নির্বিশেষে রাষ্ট্রের কাছে সমান অধিকার পাওয়া, তাকে বলি সাম্য। যেখানে ধনী বলে বেশি অধিকার, গরিব বলে কম, পুরুষ বলে বেশি, মহিলা বলে কম, বা উচ্চ শ্রেণী বা উচ্চ বর্ণ বলে বেশি, নিম্ন বর্ণ কম, এরকম কিন্তু আমাদের রাষ্ট্রের কথা রাষ্ট্রে বলা হয় না। তাই সাম্য বলতে কি, যারা সকলের সমান নজরে দেখা হবে। ওকে, চল এরপর আমাদের প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ 14 নম্বর ধারা। দেখো এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর ধারা, দেখো নোট ডাউন করে নাও। 14 নম্বর ধারা, দেখো এই ধারাগুলো পরপর লেখা প্রয়োজন, তার কি বিষয়বস্তু সেটা আলোচনা করা প্রয়োজন। দেখো এই একদম কনস্টিটিউশন, আমরা কোর কনস্টিটিউশনে ঢুকে পড়েছি। আগে যেগুলো এতক্ষণ পড়ছিলাম, প্রথম 4টে চ্যাপ্টার, প্রেক্ষাপট, গণপরিষদ, উৎস, নাগরিকত্ব, এগুলো বেসিক বলা যায়। এইখান থেকে আমি একদম কনস্টিটিউশনের গোড়ায় ঢুকলাম। দেখো 14 নম্বর ধারা, 14 নম্বর ধারায় কি বলেছে? 14 নম্বর ধারায় বলেছে আইনের দৃষ্টিতে সাম্য। ওকে, লিখে নাও, এটা পয়েন্ট করে লিখে নাও। আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সাম্য। ওকে, আইনের দৃষ্টিতে সাম্য। ওকে, এটা হচ্ছে, বা আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার বা সমতার অধিকার, বা লিখে নাও সমতার অধিকার, সমতার অধিকার। এই হলো ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট ইন দ্যাট সেন্স, ফার্স্ট 14 নম্বর ধারা, যেটা প্রথম মৌলিক অধিকারের ধারা। তাহলে এখানে কি বলা হয়েছে? এই এই যে আইনের দৃষ্টিতে সাম্য, এই কথাটা কিন্তু ভালো করে শোনো, এই কথাটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ভালো করে শুনে রাখো। দেখো গোটা মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে কোথা থেকে? মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু এই আইনের দৃষ্টিতে সাম্য, এটা কি হয়? এটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে। তোমরা বিভিন্ন জায়গায় কোর্টে টোটে যারা গেছো, বা যেগুলো বিভিন্ন কোনো সিনেমা বা বিভিন্ন জায়গায় দেখেছো, যে যখন কোনো কোর্টে জাজের সামনে যে একজনের রাখা থাকে, একটা মূর্তি রাখা থাকে, যেখানে কি থাকে, যে হাতে দাড়ি পাল্লা, চোখ বাঁধা, অর্থাৎ সে আইন যখন বিচার করা হবে, সে কাউকে কোনো কিছু এক্সট্রা, মানে কি বলবো, এক্সট্রা প্রাধান্য বা প্রায়োরিটি দেবে না। এই ব্যাপারটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে নেওয়া হচ্ছে। তাহলে এটাকে ব্যাখ্যা করলে কি বলতে পারি? লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যে আইনের চোখে সকলে সমান, দেশের প্রতিটি নাগরিক এই আইনের চোখে সমান, এবং কোনো বিশেষ নাগরিক বিশেষ সুবিধা দাবি করতে পারে না। ওকে, লিখেছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখি, যে এই যে আইনের চোখে সাম্য, এটা এর তত্ত্বটা কে দিয়েছে? এই তত্ত্বটা এসছে কোথায়? লিখে রাখো, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি তার আইনের অনুশাসনের দ্বিতীয় নীতি থেকে উৎপত্তি। কথাটা লিখে রাখো, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি, ডাইসির, খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসির আইনের অনুশাসন। লিখে রাখো, আইনের অনুশাসন, আইনের অনুশাসন, অনুশাসন দ্বিতীয় তত্ত্ব, অনুশাসনের দ্বিতীয় তত্ত্ব থেকে। লিখে নাও, দ্বিতীয় তত্ত্ব থেকে এইটি বা এটি উৎপত্তি লাভ করেছে, এটি উৎপত্তি লাভ করেছে। ওকে, এটি উৎপত্তি লাভ করেছে, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আইনের অনুশাসন, এই ওনার যে বিশেষ তত্ত্ব, তার দ্বিতীয় তত্ত্ব বা দ্বিতীয় নীতি থেকে এই আইনের সাম্যটি উল্লেখ, মানে সাম্য এই ব্যাপারটা উল্লেখ লাভ করেছে। তাহলে বলো, ফার্স্ট আমাদের যে ধারা বললাম 14 নম্বর ধারা, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। নোট ডাউন করেছো? এবার একটা জিনিস মনে রাখার দরকার, তাহলে কি এর কোনো ব্যতিক্রম নেই? হ্যাঁ, ব্যতিক্রম কিন্তু আছে। দেখো ব্যতিক্রম, ব্যতিক্রম কি আছে? দেখো ব্যতিক্রম বলে লিখে রাখো একটা ছোট্ট পয়েন্ট, ব্যতিক্রম, যে এই আইনের সাম্যের কি ব্যতিক্রম হতে পারে? ব্যতিক্রম কি হতে পারে? ব্যতিক্রম লিখে রাখো 361 1 নম্বর ধারা, 361 1 নম্বর ধারা, খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে? 361 একে বলেছে যে আমাদের দেশের রাষ্ট্রপতি, নোট ডাউন করে রাখো, রাষ্ট্রপতি বা গভর্নর, গভর্নর বলতে কি, প্রতিটি রাজ্যের রাজ্যপাল, এই রাষ্ট্রপতি ও রাজ্যপাল এনাদের হাতে একটি বিশেষ ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা? এই রাজ্যপাল
নিজের পদের অধিকার বলে যে সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য করবে সেগুলো আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখো। এর পদাধিকার বলে, লিখে রাখো, পদাধিকার বলে বলে পদাধিকার বলে যে ক্ষমতা প্রয়োগ করবে, যে ক্ষমতা প্রয়োগ করবে, যে ক্ষমতা প্রয়োগ করবে রাষ্ট্রের কাছে, সরি রাষ্ট্রের কাছে ভুল বললাম, আদালতের কাছে, আদালতের কাছে, আদালতের কাছে কোনো কোনো কি বলবো, কোনো কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন না, কৈফিয়ত দিতে বাধ্য নন বা বাধ্য থাকবেন না। তাহলে এইখানে একমাত্র দেখা যাচ্ছে, একমাত্র দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল ওনাদের দুটো ক্ষমতা বলে বা পদ অধিকার বলে এনারা কি করছেন, এনারা যে ডিসিশন বা যে ক্ষমতা প্রয়োগ করছেন সেটাই একমাত্র আইনের সাম্য বা আইনের এই যে সমতা এর সামান্য ভায়োলেট করছে। ভায়োলেট করছে বলতে কি, আদালত ওনাদের কাছ থেকে কোনো কৈফিয়ত দাবি করতে পারবেন না বা এনারা কোনো কৈফিয়ত দিতে বাধ্য নন। ওকে, বলো তাহলে সাম্যের অধিকারের প্রথম 14 নম্বর ধারা নিয়ে কোনো ডাউট থাকলে বলবে, হ্যাঁ কি না? কোন ডাউট থাকলে বলো আমাকে, হয়েছে না হয়নি, হ্যাঁ কি না? আরে রেসপন্স করো, হয়েছে তো প্রত্যেকের? চল দেখো এই টপিকটা, এই 14 নম্বর ধারার পরে যেটা গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। নেক্সট পয়েন্ট দেখো, হলে বলবে, না হলেও কিন্তু বলো, আমি বুঝতে পারছি না কাল লিখেছো না লেখনি। নেক্সট নোট ডাউন করো যে 15 নম্বর ধারা, আমি প্রত্যেকটা ধারাকে ইলাবোরেট করছি, দেখে নাও। 15 নম্বর ধারা, তাহলে এই 15 নম্বর ধারায় কি বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই 15 নম্বর ধারায় কি বলেছে? এই 15 নম্বর ধারায় বলেছে জাতি ধর্ম নির্বিশেষে সমানাধিকার। জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখো, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার। জাস্ট এই পয়েন্টটা অ্যাড করে নাও, নির্বিশেষে সমান অধিকার, সরি নির্বিশেষে সমান অধিকার। হয়েছে, লিখেছো? তাহলে এই পয়েন্টটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মানে কি, রাষ্ট্র কোনো নাগরিকের ধর্ম জাতি লিঙ্গ বাসস্থানের বিরুদ্ধে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করতে পারেন না, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে, এইবার দেখা যায় এর আন্ডারে একটা পয়েন্ট অ্যাড করে নাও যে এর কি কোনো স্পেশাল কিছু ব্যাপার রয়েছে? হ্যাঁ রয়েছে। কোথায় রয়েছে? লিখে নাও 15-5 নম্বর, 15-5 নম্বর ধারা। দেখো 15 নম্বর ধারায় বিষয়বস্তু এটা, 15-5 নম্বর ধারায় কি বলা হয়েছে ভালো করে শুনে নাও, যে 2006 সালে 93তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র একটা বিশেষ কার্য গ্রহণ করতে পারে, যেখানে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী বা পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য একটা সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আসন সংরক্ষণ করতে পারে। তাহলে তোমাদের এখানে মনে হতেই পারে যে আসন সংরক্ষণ মানে কাউকে এক্সট্রা সুবিধা দেওয়া, তাহলে এই সমান অধিকারটাকে ভায়োলেট হচ্ছে, কিন্তু না, এটা 2006 সালে করা হয়েছে। লিখে রাখো 2006 সালটা লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো 93তম সংবিধান সংশোধন, 93তম সংবিধান সংশোধন, হ্যাঁ কি না? 93তম সংবিধান সংশোধন। ওকে, এখানে কি বলা হয়েছে জাস্ট লিখে নাও, যে রাষ্ট্র প্রয়োজনে, নোট ডাউন করে নাও, রাষ্ট্র প্রয়োজনে, সব ক্ষেত্রে নয়, রাষ্ট্র প্রয়োজনে সরকারি ও বেসরকারি শিক্ষাক্ষেত্রে, সরকারি ও বেসরকারি, নোট ডাউন করবে, দেখো হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, বেসরকারি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আসন সংরক্ষণ করতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে আসন সংরক্ষণ করতে পারে, আসন সংরক্ষণ করতে পারে। কাদের ক্ষেত্রে? এটা কিন্তু ডোনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে না, সংরক্ষণ করতে পারে কাদের ক্ষেত্রে? অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে। ওকে, দেখো অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনে এটা করতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে জাস্ট একটা এই সমান অধিকার যে নেওয়া হয়েছে এর জাস্ট মানে বিরুদ্ধে, বা বিরুদ্ধে ঠিক বলা মুশকিল নয়, এটা হচ্ছে রাষ্ট্র প্রয়োজনে এই সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে। হয়েছে, এটা কত সালে হয়েছে? 2006 সালে হয়েছে। সংবিধান সংশোধন কততম? 93তম। অসুবিধা নেই, চলো নেক্সট। খুব গুরুত্বপূর্ণ, আমাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সরকারি চাকরি প্রস্তুতি নিয়ে পড়াশোনা করি, তাদের ইন্টারভিউতে এই কোশ্চেনটা করা হয়, সেটা হচ্ছে 16 নম্বর ধারা। লিখে নাও, 16 নম্বর ধারা দিয়ে কিন্তু কোশ্চেন আসে।
এটা কিন্তু ডাইরেক্ট যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে প্রশ্ন করে। 16 নম্বর ধারা। 16 নম্বর ধারায় কি বলেছে লিখে নাও, সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। লিখে নাও, সরকারি চাকুরিতে সকলের সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিখে নাও, সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। তোমরা এইটা নিয়ে অনেকেই একটু মানে ডিবেট করতে পারো, কিন্তু রাষ্ট্র এটা কিন্তু সমান অধিকারের কথা বলা মানে বলেই দিয়েছে সমান অধিকার। ওকে, রাষ্ট্র কিন্তু সবসময় সমান অধিকারের কথা বলেছে। তাহলে বর্তমানে কি তাই সকলে কি সমান অধিকার? দেখো, সত্যি কথা বলতে গেলে কিন্তু কোনো বৈষম্য নেই, কোনো লিঙ্গ ধর্ম জাতির ভিত্তিতে কোনো কিছু বৈষম্য করা যাবে না। এমনকি বেতন, পদোন্নতি, ছুটি, পেনশন এক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী। কিন্তু এই 16 নম্বর ধারা এর উপধারা সব থেকে বেশি। উপধারা বলতে কি, ভালো করে শোনো। এর মধ্যে প্রথম যেটা উল্লেখ করা দরকার 16(3), নোট ডাউন করো, ছোট ছোট ধারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? 16(3) ধারা। এই 16(3) ধারায় কি বলেছে ভালো করে শোনো। এই 16 নম্বর ধারা বলেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চাকুরির পদে নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্টে কোনো যোগ্যতাকে পার্লামেন্ট অন্যতম শর্ত হিসাবে আরোপ করতে পারে। মানে আরোপ করতে পারে বলতে এখানে হচ্ছে বাসস্থান একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি কোনো রাজ্য চায়, ভালো করে শুনবে, ব্যাখ্যা নিজের মতো লিখে নাও। যদি কোনো রাজ্য চায়, যেমন পশ্চিমবঙ্গে ধরো কোনো পরীক্ষা, যদি পশ্চিমবঙ্গ কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা করতেই পারে যে তারাই পরীক্ষায় বসতে পারবে বা তারাই চাকরিটা পেতে পারে যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে বা পশ্চিমবঙ্গে বসবাস করে। ঠিক আছে, এই বাসস্থান শর্তটা কে রাজ্য বা এই শর্তটা রাজ্য আরোপ করতেই পারে। ওকে, রাজ্যের যে পার্লামেন্ট তা আরোপ করতেই পারে। এটা নিজের মতো করে কিন্তু ব্যাখ্যা তোমরা লিখে নাও। ওকে, জাস্ট ব্যাখ্যাটা কিভাবে লিখবে শুনে নাও। কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি চাকরির পদে নিয়োগের ক্ষেত্রে বসবাসগত যোগ্যতাকে পার্লামেন্ট দ্বারা শর্ত হিসাবে আরোপ করতেই পারে। লিখেছ প্রত্যেকে? অসুবিধা থাকলে বলো আমাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? হ্যাঁ কি না লেখা হয়েছে প্রত্যেকের? চলো, এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের এত মানে বিভিন্ন পরীক্ষাগুলো কমপ্লিকেটেড হয়ে যায় বা আসন সংরক্ষণের ব্যাপারটা এসছে, দেখো সেটা হচ্ছে 16(4) ধারা। 16(4) ধারায় কি বলেছে? প্রয়োজন অনুসারে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুসারে। তাহলে এই প্রয়োজন অনুসারে কি হবে? এই প্রয়োজন অনুসারে রাষ্ট্র বিশেষ অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। লিখে নাও, প্রয়োজন অনুসারে সংরক্ষণ ব্যবস্থা। এটা কিন্তু আমাদের এই সমানাধিকারকে কিছুটা খর্ব করছে। সংরক্ষণ ব্যবস্থা এটা কিন্তু প্রয়োজন অনুসারে রাষ্ট্র এটা করতে পারে। তবে কোনটাকে প্রয়োজন, ভালো করে শুনবে, কোনটাকে প্রয়োজন বলি বা কোনটাকে প্রয়োজন বলবো না সেটা পরের ব্যাপার। কিন্তু প্রয়োজন অনুসারে রাষ্ট্র চাইলে অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য সরকারি পদ ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা করতে পারে। ওকে, যেটাকে আমরা বলতে লিখে রাখো অনুন্নত শ্রেণীদের ক্ষেত্রে। এই অনুন্নত বলতে কি? SC ST OBC, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। ওকে, হ্যাঁ কি না বলো। এতটা পর্যন্ত কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার। চল, এবার দেখো, এবার একটা জিনিস আমাদের আরেকটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, ছোট করে লিখে নাও। একদম ডিটেলসে বলছি, WBCS মেন্সের মতো করে বলছি। 4 নম্বর ধারা তো আমি বললামই। এটা কি হবে? 16(4)(1) ধারা। এই 16(4) আবার 1 এই নম্বর ধারায় কি বলা হয়েছে ভালো করে শোনো। এখানে পদ সংরক্ষণের উল্লেখ আছে। তার এই পদ সংরক্ষণের উল্লেখ আছে। এই পদ সংরক্ষণের ক্ষেত্রে ভালো করে শুনে রাখো, এই পদ সংরক্ষণের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা মোট শূন্য পদের 50% বেশি হওয়া যাবে না। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিখে রাখো, সংরক্ষণ কখনোই, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সংরক্ষণ কখনোই মোট পদ সংখ্যার 50%-এর বেশি করা যাবে না। মোট পদ সংখ্যার 50%-এর বেশি করা যাবে না, বেশি করা যাবে না। ধরো কোনো ক্ষেত্রে কোনো একটা পরীক্ষার এক্সাম বেরোলো, ভ্যাকেন্সি 1000খানা ভ্যাকেন্সি। 1000খানা যখন ভ্যাকেন্সি আছে তখন ভালো করে শুনে রাখো,
অন্তত 501টা ইউআর রাখতে হবে। ইউআর মানে জেনারেল নয়, কিন্তু ইউআর বলতে আন্ডার রিজার্ভ। বাকিগুলো যে 499 অর্থাৎ 50% জাস্ট কম, এটা বিভিন্ন এসসি এসটি ওবিসি হ্যান্ডিক্যাপ বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভাগ করে করা যেতেই পারে, কিন্তু কখনোই 500 মানে অর্থাৎ 50% তোমাকে মানে আনরিজার্ভ বা অসংরক্ষিত রাখতে হবে। আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি, এই আন্ডার রিজার্ভ বা ইউআর মানে কিন্তু জেনারেল এটা মনে করি, তা কিন্তু নয়। ইউআর মানে কি? অসংরক্ষিত। কেউ বেশি নাম্বার ফেলে এসসি ক্যান্ডিডেট যদি ইউআর কাট অফ ক্লিয়ার করে, তখন তারা কিন্তু এই দিকে চলে আসতেই পারে, হ্যাঁ কি না? এটা কিন্তু একটা ব্যাপার, এটা তোমাদের আলাদা করে আমি নয় কোনো জায়গায় বলবো। তবে এই 4A এই ধারাটা কিন্তু খুব উল্লেখযোগ্য, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। চলো, এবার আর একটা ধারা আমাদের পড়া দরকার, সেটা একটু কমপ্লিকেটেড, বাট চাকরি পরীক্ষার সঙ্গে যদি সম্পর্কিত বলে রাখছি আমি। 16.4.2, এই 16-র 4-এর আবার 2 নম্বর ধারায় কি বলেছে? এই ধারাটা কবে হয়েছে? এই ধারাটা 2000 সালে হয়েছে, লিখে নাও 2000 সালে হয়েছে। কততম সংবিধান সংশোধন? লিখে নাও 81তম সংবিধান সংশোধন। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 81তম সংবিধান সংশোধন, যখন একদম লাস্ট চ্যাপ্টার আমরা পড়াবো সংবিধান সংশোধন, সেখানে কিন্তু এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই 16.4.2 এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে একটি বছরে সংরক্ষিত পদে, যে পদে সংরক্ষিত রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি যা সংরক্ষিত আছে, সেখানে কোনো উপযুক্ত যদি প্রার্থী না পাওয়া যায়, হ্যাঁ কি না, সেই শূন্যপদগুলো কি হবে? সেই শূন্যপদগুলো পৃথক শ্রেণীভুক্ত করে পরবর্তী বছরে পূর্ণ করা হবে, হ্যাঁ কি না? জাস্ট লিখে রাখো যে সংরক্ষিত শূন্যপদ পূর্ণ না হলে, সংরক্ষিত শূন্যপদ পূর্ণ না হলে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এটা, শূন্যপদ পূর্ণ না হলে, না হতে পারে পূর্ণ, পূর্ণ যদি না হয়, সরি স্পেলিংটা ভুল লিখলাম, লিখে রাখো পূর্ণ না হলে, পূর্ণ না হলে পরবর্তী বছরে পূর্ণ হবে, ওকে? পরবর্তী বছরে পূর্ণ হবে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী বছরে পূর্ণ হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি সংরক্ষিত শূন্যপদ পূর্ণ না হয়, তা কিন্তু পরবর্তী বছরে পূর্ণ হওয়ার এটা সম্পূর্ণ হবে, কিন্তু কখনোই ইউআর দ্বারা পূর্ণ হবে না, কিন্তু কখনোই ইউআর দ্বারা পূর্ণ হবে না, ওকে? হয়েছে? নোট ডাউন করেছো? তাহলে এই গেল কি? এগুলো 16.4.2 নম্বর ধারা। বলো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম 16 নম্বর ধারা, এই 16 নম্বর ধারার এই বিষয়গুলো কিন্তু উল্লেখযোগ্য হয়েছে। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? তাহলে পরেরটা যাব, হয়েছে? তাহলে এতখানি আমরা পড়লাম, সেটা হচ্ছে সরকারি চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত, হয়েছে? চলো, এরপরে যেটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকে হেডিং করো, পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে 17 নম্বর ধারা। বলা উচিত কি হবে? 17 নম্বর ধারা কি বলা আছে অনেকেই জানো, জাস্ট এক লাইনে বলে দাও। 17 নম্বর ধারায় কি বলা আছে? বিশ্বজিৎ বলা উচিত, সৌমি বলা উচিত, স্বপ্না চেষ্টা করো, কি বলা আছে বলো বলো, লিখে রাখো। অস্পৃশ্যতা বর্জন, আনটাচেবিলিটি, লিখে রাখো অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা বর্জন, ওকে? তাহলে এটা কি বলতে পারি যে একদম আমাদের ভারতীয় সংবিধানে এই অস্পৃশ্যতাকে একদম মানে কি বলবো বাতিল করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি যারা এটা এই নিয়ে কিছু করবে, তাদেরকে কি হবে? দণ্ডনীয় অপরাধ। এবং এই অস্পৃশ্যতা আইন ক সালে চালু হয়? লিখে রাখো 1955 সালে অস্পৃশ্যতা আইন চালু হয়, ওকে? অস্পৃশ্যতা আইন, কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো ক্ষেত্রে যদি এই অস্পৃশ্যতা সংক্রান্ত কোনো বিষয় নজরে আসে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কি বলবো, সম্পূর্ণভাবে হচ্ছে সেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ কি না? সেটা যে কোনো জায়গায় হতে পারে, হয়েছে? বলো আমাকে, প্রত্যেকে রেসপন্স করো, যতটা বললাম কোনো ডাউট থাকলে বলবে, হয়েছে না হয়নি? তাহলে চলো, 17 নম্বর ধারা আশা করি লেখা কমপ্লিট। 17 নম্বর পরে আমরা যেটা নোট ডাউন করবো, খুব গুরুত্বপূর্ণ 18 নম্বর ধারা। দেখ দেখ 18 নম্বর ধারা, এই প্রত্যেকটা ধারা কিন্তু বারবার পড়লে অবশ্যই মনে থাকে, আর প্রশ্নও আসে। আমি তোমাদের WBCS এর প্রিভিয়াস এসে কোশ্চেন করাচ্ছিলাম, সেখানে দেখতে পাচ্ছিলে ডাইরেক্ট ধারা দিয়ে কেমন কোশ্চেন আসে। চল, 18 নম্বর ধারায় কি বলেছে? 18 নম্বর বলেছে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ, লিখে নাও। উপাধি, উপাধি গ্রহণ, গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ, ওকে? ব্যবহার
নিষিদ্ধকরণ। ব্যাপারটা আমি ব্যাখ্যা করছি, আগে লিখে নাও, পয়েন্টটা লিখে নাও। উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ মানে কি, যেহেতু আমরা সাম্য নিয়ে আলোচনা করছি, সাম্য কথাটা নিয়ে আলোচনা করছি, তাই দেশের কোনো নাগরিককে কোনো বিশেষ উপাধি সেটা দিয়ে তাকে স্পেশাল করা যাবে না। ওকে, অর্থাৎ ভালো করে শুনে রাখো, যে কোনো উপাধিকে ব্যবহার করা যাবে না। একটা সময় ছিল যখন ব্রিটিশ ইন্ডিয়াতে ছিল রায় বাহাদুর বা এই রায়, এইগুলো এক একটা উপাধি। হ্যাঁ কি না? দেখবে একটা সময়, যারা তোমরা যদি কোনো সামাজিক গল্প পড়ো বা সামাজিক কোনো নাটক দেখো বা পড়ো, দেখবে যে এই রায় বাহাদুর উপাধি শুধুমাত্র পাওয়ার কারণে, পাওয়ার একটা ইচ্ছায় কত ভারতীয় জমিদাররা ব্রিটিশদের পদলেহন করতো, অর্থাৎ ওদেরকে একটা, ওদের সঙ্গে হাত মেলাতো বা ওদের বিভিন্ন করতো, একটাই উদ্দেশ্য ব্রিটিশদের রায় বাহাদুর খেতাবটা পাওয়া, যাতে যার মিস ইউজ করে বিভিন্ন দমনমূলক কাজ তো জমিদাররা করতোই। এই উপাধি বা কোনো কিছুকে গ্রহণ করা যাবে না, সেটাকে ব্যবহার করা যাবে না। তবে ভালো করে শোনো, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, এটাও আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যে কোনো ভারতীয়রা বিদেশি রাষ্ট্র কর্তৃক উপাধি গ্রহণ করতে পারবে না। লিখে নাও, বিদেশি রাষ্ট্র কর্তৃক, বিদেশি রাষ্ট্র কর্তৃক কর্তৃক উপাধি গ্রহণ করতে পারবে না, উপাধি গ্রহণ করতে পারবে না। ওকে, উপাধি গ্রহণ করতে পারবে না। বোঝা গেছে? তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা সম্মানীয় পুরস্কার বিশেষ, যেটা কোনো ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে রাষ্ট্র কোনো কিছু দেয়। ওকে, এই পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ, এগুলোতে মানুষ ভূষিত হতে পারে, এটা উপাধি নয়। কিন্তু কোনগুলো উপাধি হিসেবে কনসিডার করতে পারি? রাজা, যেহেতু ভারতের রাজতন্ত্র নয়, রাজা, মহারাজা, এইগুলো আগে উপাধি ছিল, মহারাজা। তারপর আর কি বলতে পারি? নবাব, রায় বাহাদুর, এইগুলো কিন্তু বর্তমানে একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হ্যাঁ কিনা? এইগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বোঝা গেল? যেগুলো বললাম এই সমস্তগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এগুলো কিন্তু কোনো ক্ষেত্রে কোনোভাবেই করা যাবে না। হচ্ছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, ভালো করে শোনো, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো, এই কোনো কোনো সমালোচক আবার এই ব্যবস্থাকে সাম্যনীতির পরিপন্থী বলে করেছেন। এই কারণে যখন 1977 সাল, মনে করে দেখো 1977 সালে কি ঘটনা ঘটে, আমি কিন্তু অর্থনীতিতে পড়িয়েছি। 77 সালে কি ঘটনা ঘটে? কেন্দ্রের জনতা সরকার ক্ষমতায় আসে। তখন এই জনতা সরকার এই সম্মান প্রদানের প্রথাটি কি করেন? বাতিল করেন। লিখে রাখো, কেন্দ্রে, কেন্দ্রে জনতা সরকার, কেন্দ্রে জনতা সরকার কি করেন? এই এইরকম হচ্ছে সম্মান প্রদানের প্রথাটি, এই সম্মান প্রদানের, যে প্রদানের, সম্মান প্রদানের প্রথাটি বাতিল করেন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রথাটি বাতিল করেন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাতিল করেন। লিখেছো? এবার দেখো, 77 সালে যখন জনতা সরকার এলো, যখন বাতিল করা হলো, পরবর্তী ক্ষেত্রে আবার 1980 সালে, আবার 1980 সালে যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলেন, নোট ডাউন করে নাও, যখন আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলেন, ইন্দিরা গান্ধী যখন পিএম হিসাবে আবার নিযুক্ত হলেন, কংগ্রেস সরকার হিসাবে, তখন তিনি কি করেছেন? তখন আবার এই এই সম্মানের প্রদানের ব্যবস্থাটি পুনরায় চালু করেন। ওকে, আবার সম্মানের এটা কিন্তু পুনরায় উনি চালু করেছিলেন। ওকে, এই ইতিহাসটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। হ্যাঁ কিনা? তবে একটা এখানে মামলার কথা আমাদের উল্লেখ করতে হবে। লিখে নাও, মামলা বলে হেডিং করো, কেন মামলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। কোশ্চেন আসে, এই মামলাটি কিসের সঙ্গে সম্পর্কিত? লিখে নাও, 1996 সালে একটা মামলা হয়েছিল। এই মামলা কিন্তু গুরুত্বপূর্ণ। কার সঙ্গে কার মামলা? বালাজি রাঘবন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। লিখে রাখো, বালাজি, বালাজি রাঘবন ভার্সেস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা, ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে একটা মামলা হয়েছিল, যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সম্মান সাম্যনীতির পরিপন্থী নয়। লিখে রাখো, সম্মান, এই জাস্ট লাইনটা লিখে রাখো, সম্মান সাম্যনীতির পরিপন্থী নয়। ওকে, সাম্যনীতির পরিপন্থী নয়। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সাম্যনীতির পরিপন্থী নয়। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখো। এটা কিন্তু এই পয়েন্টটা আমাদের জেনে রাখা দরকার, কারণ মামলা দিয়ে কিন্তু আমাদের বারংবার কোশ্চেন আসে, বারবার আমরা কোশ্চেন আসে দেখেছি বিভিন্ন মামলা নিয়ে।
হচ্ছে। তাহলে দেখো আমরা 14 থেকে স্টার্ট করেছিলাম, 14, 15, 16, 17, 18 করলাম, অর্থাৎ আমাদের এই 18 পর্যন্ত করার মাধ্যমে কি কমপ্লিট হলো, পুরোপুরিভাবে সাম্যের অধিকার কিন্তু কমপ্লিট। বলো এইটা নিয়ে কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্বপ্না কোনো ডাউট আছে? সৌমি, সুস্মিতা, বিশ্বজিৎ বলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? রেসপন্স করো, তাহলে পরেরটাই যাবো। চলো পরেরটা দেখো। পরে প্রত্যেকে হেডিং করো স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। নোট ডাউন করে নাও, রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম। ওকে, ক থেকে কত নম্বর আগেই বলে দিয়েছি, 19 থেকে 22 নম্বর ধারা। 19 থেকে 22 নম্বর ধারা। এই 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। ওকে, চলো তাহলে ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ। এখানে গণতান্ত্রিক অধিকার আছে। তাহলে গণতান্ত্রিক অধিকার আছে মানে প্রত্যেকে স্বাধীনতা সংক্রান্ত একটা অধিকার আছে। তাহলে এই স্বাধীনতার অধিকার কি, এটা নিয়ে কিন্তু বহু ডাউট মানে ডিবেট রয়েছে। আমি ভালো করে শুনে রাখো, এই 19, 20, 21, 22 ভালো করে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করাচ্ছি, দেখবে মনে থেকে যাবে। চলো প্রথমে হেডিং করো 19 নম্বর ধারা। 19 নম্বর ধারাটা একটু বড় আর কি, লিখে রাখো 19 নম্বর ধারা। 19 নম্বর ধারা দেখ, 19 নম্বর ধারা কি ব্যাপার বা কি বিষয়বস্তু ভালো করে শোনো। 19 নম্বর ধারায় 6 প্রকার দেখো, 19 নম্বর ধারায় 6 প্রকার স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে। মনে থাকবে 6 প্রকার স্বাধীনতার অধিকার। এই 6 প্রকার বলতে কি কি আমাদের পরপর লিখে নেওয়া দরকার। 1 নম্বর, নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো বাক স্বাধীনতা। দেখো এই বাক স্বাধীনতা কিন্তু কোশ্চেন খুব আসে। দেখো আমরা কোশ্চেন ফেসও করেছি যে বাক স্বাধীনতার অধিকার কোন ধারায় উল্লেখিত, কত কি হবে 19 নম্বর ধারায়। ঠিক আছে, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ। ওকে, মতামত প্রকাশ। আমরা কোনো ঘটনা হলে সোশ্যাল মিডিয়ায় বলো খুব ইজিলি যদি কাউকে পার্সোনাল অ্যাটাক না করে করি, তাহলে খুব ভালোভাবেই নিজের মত প্রকাশ করতে পারি। আমরা কোনো সেলুনে, কোনো চায়ের দোকানে, কোনো ব্যাপারে কোনো মতামত খুব ভালোভাবে প্রয়োগ করতেই পারি। অনেক দেশে এই অধিকারটাও কিন্তু নেই। হচ্ছে। চলো নেক্সট 2 নম্বর নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে শান্তিপূর্ণ 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 ও নিরস্ত্রভাবে সমাবেত হওয়া। নিরস্ত্রভাবে সমাবেত হওয়া। ওকে, এটাও কিন্তু 2 নম্বর একটা অধিকার। আমরা কোনো মিটিং মিছিল দেখি, আমরা সেখানে শান্তিপূর্ণভাবে বা নিরস্ত্রভাবে সমাবেত হওয়াই যায়। ওকে, চলো নেক্সট লিখে রাখো সভা সভা ও সমিতি গঠন। আমরা এটা খুব সহজেই করে ফেলি, এটা প্রত্যেকেই প্রায় করে ফেলি, যে 3-4 জন বন্ধু একত্রে হয়ে মনে করতে পারে ক্লাব গঠন করতেই পারে। তাহলে এরকম পাড়ায় পাড়ায় এত ক্লাব গঠিত হয়েছে এই 19 নম্বর ধারার একটা অধিকারের কারণেই। যদি রাষ্ট্র এটাকে মানে না সাপোর্ট করতো বা ধারা না থাকতো, তাহলে কিন্তু এত সহজে কোনো ক্লাব বা কোনো অর্গানাইজেশন বা কোনো কমিটি গঠিত হতে পারতো না। হ্যাঁ কি না? চলো নেক্সট, ভারতের সর্বত্র চলাফেরা করা। ভারতের সর্বত্র চলাফেরা করা। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ভারতের যে ভূখণ্ড, এই ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে আমরা নির্দ্বিধা স্বাধীনভাবে চলাচল করতে পারি। হ্যাঁ কি না? চলো নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস। লিখে রাখো যে কোনো স্থানে, অর্থাৎ ভারতের, অবশ্যই ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস, আমার যেখানে ইচ্ছা হবে স্বাধীনভাবে বসবাস। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 6 নম্বর ধারা, 6 নম্বর ধারা বলছি, সরি 6 নম্বর স্বাধীনতার অধিকার কি বলেছে। 6 নম্বর 1906 যেটা 6 নম্বর যে প্রকার বলেছে, যে কোনো পেশা অবলম্বন করতে পারি। যে কোনো পেশা আমরা চাইলে যে কোনো পেশাকেই সে অবলম্বন করতে পারি। যে কোনো পেশা অবলম্বন বা বা ব্যবসা বাণিজ্যে যুক্ত হওয়া। তবে হ্যাঁ, সেটা লিগাল কি ইলিগাল সেটা কিন্তু হচ্ছে ডিবেটের ব্যাপার। তবে যে কোনো পেশা বা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ বা ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকা এটা কিন্তু করা যেতে পারে কিসের রেসপেক্টে, যেহেতু আমাদের 19 নম্বর ধারায় বলে দেওয়া আছে। হ্যাঁ কি না? ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কোনো ডাউট থাকলে বলো আমাকে। হ্যাঁ কি না? হচ্ছে। দেখ
তবে এর একটা পয়েন্ট রয়েছে যে এই ধারাগুলি অবাধ নয়। অবাধ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবাধ নয়। তাহলে অবাধ বলতে কি? দেখো, কোনো কিছুই তুমি করতে পারো, তবে অবাধে নয়, তার প্রপার নিয়ম মাফিক বাক স্বাধীনতা প্রকাশ করতে হবে, নিয়ম মাফিক, কাউকে ইন্ডিকেট করে নয়, নিরস্ত বা শান্তিপূর্ণভাবে জমাবদ্ধ হওয়া, তার একটা লিগাল পারমিশন নেওয়া প্রয়োজন। সভা সমিতি গঠন হঠাৎ করে করতে পারে না, সেখানেও কিন্তু পারমিশন নেওয়া প্রয়োজন। তাই প্রত্যেকটা ক্লাবের কি আছে দেখবে, একটা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে। ভারতে সর্বত্র চলাফেরা দেখতে হবে, সেই অঞ্চলে চলাফেরা করার কোনো আছে কিনা, সেখানে কোনো 144 বা সেরকম কোনো ধারা লাগানো আছে কিনা। স্বাধীনভাবে বসবাস করতেই পারো, তোমার কাছে সেই বসবাস করার জন্য তোমার এগেনস্টে কোনো কিছু সমস্যা নেই আছে কিনা। পেশা তুমি অংশগ্রহণ করতেই পারো, সেই পেশাটা লিগাল কিনা। তুমি ব্যবসা বাণিজ্যের প্রপার কাগজপত্র আছে কিনা, এইগুলো বলতে পারি যে হ্যাঁ, এই অধিকারগুলো আছে, তবে এই অধিকারগুলো অবাধ নয়, প্রত্যেকটা আইন নির্ভর। হ্যাঁ কিনা বলো, হয়েছে কিনা, বোঝা গেছে? হ্যাঁ কিনা রেসপন্স করো। তাহলে এই 19 নম্বর ধারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, প্রত্যেকে লেখা হলে নেক্সট প্রত্যেকে হেডিং করো 20 নম্বর ধারা। 20 নম্বর ধারা, কুড়ি নম্বর ধারা। দেখো, এই 20 নম্বর ধারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 20 নম্বর ধারায় কি বলেছে? এখানে বলেছে দোষী সাব্যস্ত করা ও শাস্তিদান সংক্রান্ত বিষয়। লিখে নাও, দোষী সাব্যস্ত করা, দোষী সাব্যস্ত করা ও শাস্তিদান সংক্রান্ত বিষয়, ও শাস্তিদান সংক্রান্ত বিষয়, দোষী সাব্যস্ত করা ও সাক্ষীদান সংক্রান্ত বিষয়। ওকে, এই হলো হচ্ছে 20 নম্বর ধারা। অসুবিধা নেই। এই 20 নম্বর ধারায় কি বলেছে ভালো করে শুনো। 20 নম্বর ধারায় কি বলেছে যে কোনো ব্যক্তি যখন কোনো দোষ করে, সেই ব্যাপারটা আইন মাফিক শাস্তি দেওয়া হবে, বা দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়া হবে। এর আন্ডারে কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা আমাদের পড়তে হয়, নোট ডাউন করে নাও। 20 1 2 3, চলো সাব হেডিং করে লিখে নাও। 20 1, 20 1-এ কি বলেছে? 20 1-এ কি? 20 1-এ বলা হয়েছে প্রচলিত কোনো আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে, ভালো করে শুনুন, অভিযুক্ত কোনো ব্যক্তিকে কেবলমাত্র সেই প্রচলিত আইন অনুসারে শাস্তিদান করতে হবে। হ্যাঁ কিনা? চলো লিখে রাখো, প্রচলিত আইন অনুযায়ী শাস্তিদান, প্রচলিত আইন অনুসারে শাস্তিদান, অনুসারে শাস্তিদান। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচলিত আইন অনুসারে শাস্তিদান। তাহলে ধরো একটা লোক 2005 সালে কোনো অপরাধ করেছে, হ্যাঁ কি না? 5 সালে আইন একরকম আইন ছিল, সে আইনটা রায় ঘোষণা হচ্ছে 2011 সালে। ধরো এই সময় এই আইনটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি না? কিন্তু ওই যে শাস্তি করেছে, যেহেতু এই সময় যে আইন করা ছিল, সেই আইন অনুসারে থেকে শাস্তি দিতে হবে। যত রায় বেরোতে তো অনেক সময় লাগে, তখন অনেক কিছু আপডেট হয়, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু কখনোই, ভালো করে শুনে রাখো, কখনোই নতুন আইন মোতাবেক তাকে শাস্তি দেওয়া যাবে না। যখন সে কোনো দোষ করেছে, সেই টাইমের রেসপেক্টে শাস্তি দিতে হবে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো। 22, 22 নম্বর ধারায় কি বলেছে? 22 নম্বর ধারায় বলেছে একই অপরাধের জন্য একাধিক শাস্তি দেওয়া যাবে না। একাধিকবার, একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। ওকে, একবার যদি কোনো শাস্তি পেয়ে যায়, তাহলে সেই অপরাধের জন্য তাকে দ্বিতীয়বার শাস্তি দেওয়া যাবে না। ওকে, এরপর চলো 23, প্রত্যেকে নোট ডাউন করো কিন্তু। দেখো, অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অভিযুক্তকে অভিযুক্তকে নিজের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে জোর করে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না, মানে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। নিজের বিরুদ্ধে বলপূর্বক সাক্ষ্য সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, বাধ্য করা যাবে না। লিখেছে প্রত্যেকে? এইটা কিন্তু এই যে 20 নম্বর ধারা, তার 3টে সাব ধারা লেখা হয়েছে। প্রত্যেক খাতা ফ্রেশ করে লিখে রাখো, দেখবে এই একটু পড়ে রাখলে কিন্তু পড়া যাবে। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে নোট ডাউন করবে 21 নম্বর ধারা।
নেক্সট নোট ডাউন করবে 21 নম্বর ধারা। ওকে, 21 নম্বর ধারায় কি বলেছে দেখো, 21 নম্বর ধারায় বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। লিখে রাখো, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। ব্যক্তি স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার মানে কি দেখো, ভালো করে শুনে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো উপায় কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, হ্যাঁ কি না? তবে এর কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, কখন এইটাকে বঞ্চিত করা যাবে। বঞ্চিত করার জন্য কিন্তু একটা প্রপার প্রসিডিওর রয়েছে। কোন প্রসিডিওর? লিখে রাখো, আইন নির্দিষ্ট পদ্ধতি। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আইন নির্দিষ্ট পদ্ধতিতে কি করা হয়? আইন নির্দিষ্ট পদ্ধতিতে, যেটাকে ইংলিশে কি বলা হয়, যেটাকে ইংলিশে আমরা বলতে পারি যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। লিখে রাখো, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। একমাত্র কোনো আইনের কোনো কিছু বা আইন নির্দিষ্ট পদ্ধতিতে একমাত্র কোনো মানুষের জীবন ও ব্যক্তিগত অধিকারটা খর্ব করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চলো এরপরে যেটা, এর একটা সাব পয়েন্ট করে নাও যে 21 নম্বর ধারা। এই 21 নম্বর ধারা কি? এখানে হচ্ছে শিক্ষার অধিকার। ভালো করে লিখে রাখো, শিক্ষার অধিকার। দেখো, শিক্ষার অধিকার বলতে কি, দেখো আমাদের প্রত্যেকের একটা শিক্ষার ব্যাপার, মানে শিক্ষার এরা বাবা মা বা ফ্যামিলির উপর ডিপেন্ড করে। কিন্তু ভালো করে শুনে রাখো, এই ধারায় কি বলা হয়েছে? এই ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বয়সী এখানে প্রত্যেকের শিশুর জন্য, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক, সকল শিশুর জন্য দুটো পয়েন্ট খুব লিখে রাখবে। একটা হচ্ছে বাধ্যতামূলক, মানে করতে হবে, যাদের বাবা মার ইচ্ছা নেই তাদেরকে করতে হবে, ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু সকলের জন্য। এইটা মানে ধরো কারোর ইচ্ছা নেই কিন্তু তার উপর প্রেশার করে, প্রেশারে চাপিয়ে দেওয়া একটা পজিটিভ ওয়েতে শিক্ষার অধিকারের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। চলো এবার যেটা কোশ্চেন একবার এসছিল যে এই শিক্ষার অধিকারটা 21 নম্বর ধারায় কবে ইনক্লুড করা হয়েছে? এটা কিন্তু ইনক্লুড করা হয়েছে, লিখে রাখো খুব গুরুত্বপূর্ণ, 2002 সালে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, মনে থাকবে, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। কোনো ডাউট থাকলে আমাকে বলো, হ্যাঁ কি না? দেখো এইটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে আইনের নির্দিষ্ট পদ্ধতি বা এই যে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এই কথাটা কোন দেশ থেকে নেওয়া? একটু পয়েন্ট করে লিখে নিতে পারো, এই কথাটা কিন্তু জাপান থেকে নেওয়া। ওকে, এই কথাটা কিন্তু জাপান থেকে নেওয়া। অর্থাৎ আইন চাইলে অনেক কিছু অধিকারী কিন্তু খর্ব করতে পারে। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। হয়েছে না হয়নি? প্রত্যেকে লিখেছো? হ্যাঁ কি না? রেসপন্স করো। চলো দেখো, প্রত্যেকে লেখা হয়। সুস্মিতা লেখা কমপ্লিট তো? লেখা হলে বলো, তাহলে আমি পরের স্লাইডে যাবো। হয়েছে? স্বপ্ন লিখেছো? চল চল, দেখো এই গেল আমার 21 নম্বর ধারা। এরপরে লাস্ট ধারা, যেটা তোমার স্বাধীনতার অধিকারে, নোট ডাউন করে, এটা আমাদের লাস্ট টপিক আজকের, 22 নম্বর ধারা। দেখো একটু টাইম দিও, একটু ভালো করে এই পয়েন্টগুলো করে নেওয়া দরকার, দেখে নাও। 22 নম্বর ধারা, দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষার পাক্কা 1 মাস বাকি, একটু তোমরা পড়তে থাকো। ডাব্লিউবিসিএস পড়া হলে যে কোনো পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে, একটু ভালো করে পড়ে নাও। দেখো 22 নম্বর ধারা কি বলেছে? গ্রেপ্তার ও আটক সংক্রান্ত নিয়মাবলী। লিখে নাও, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত গ্রেপ্তার ও আটক সংক্রান্ত নিয়মাবলী। লিখেছো? এই গেল 22 নম্বর ধারা। অর্থাৎ কি বলেছে? এখানে বলেছে কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না। হচ্ছে, এবার এরও আন্ডারে আমার 3টে সাব পয়েন্ট করতে হবে। লিখে রাখো 22-এর 1 নম্বর ধারা। এই 22-এর 1-এ কি বলেছে? আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
লিখে রাখো আটক ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। কার মাধ্যমে? উকিলের মাধ্যমে। সুযোগ দেওয়া। ওকে, এটা হচ্ছে 22-1। এরপর নোট ডাউন করবে 22-2 নম্বর ধারা। 22-2 কি বলেছে ভালো করে শুনে রাখো। 22-2 বলেছে যে যে কোনো ক্ষেত্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই তাকে আটক করা যাবে না। লিখে রাখো 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেট আদালতে, নিকটবর্তী যেটাকে দায়রা আদালত বলা হয়, নিকটবর্তী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কিনা? হাজির করানো। দেখো, কখনোই যদি কোর্ট না বলে তাহলে কিন্তু তাকে অতিরিক্ত সময়ের বাইরে কখনোই আটক করে রাখা যাবে না। বুঝতে পারলে? চল, এরপরে লেখো 22-3 নম্বর ধারা। 22-3 কি বলেছে? 22-3 বলেছে যে শত্রুভাবাপন্ন বিদেশি বা কোনো বিশেষ আইনে আটক ধীরদের ক্ষেত্রে এই ওপরের 22-1, 22-2 প্রযোজ্য নয়। লিখে নাও, শত্রুভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে উপরের দুটি নিয়ম অর্থাৎ 22-1 ও 22-2 প্রযোজ্য নয়। হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা টেরোরিজমের ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে টেরোরিজম একটা কোনো টেরোরিস্ট বা কোনো আতঙ্কবাদীদের ক্ষেত্রে 22-1 অর্থাৎ আটকে রাখা যাবে না বা আত্মপক্ষ সমর্থন, এই ব্যাপারগুলো অতটা গুরুত্ব দেওয়া হয় না। বলো, বোঝা গেল? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আমি এতটা পর্যন্ত বললাম, খুব গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার স্টার্ট করেছি। মৌলিক অধিকারের মধ্যে সাম্যের অধিকার আর তার সঙ্গে হচ্ছে স্বাধীনতা আমি শেষ করলাম। বুঝতে পারলে? পরবর্তী ক্লাসে আমি কি করব? শোষণের বিরুদ্ধে অধিকার, ছোট্ট পয়েন্ট। তারপরে ধর্মীয় স্বাধীনতা অধিকার, খুব বেশি কিছু নয়। সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আর তারপরে হচ্ছে লাস্ট সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে আমার আজকে এই 12 থেকে 35, এটা হচ্ছে কি মৌলিক অধিকার, টোটাল ফান্ডামেন্টাল রাইটস। এর মধ্যে আমি কতটা পড়লাম? 12 থেকে 22 পর্যন্ত কিন্তু আমার পড়া কমপ্লিট। হ্যাঁ কিনা? পরের দিন আমরা আলোচনা করব 23 থেকে 35। হ্যাঁ কিনা? 23 থেকে কিন্তু 35 আমরা আলোচনা করব। কোনো অসুবিধা নেই। তার মধ্যে 31টা সম্পত্তির অধিকার, সেটা আমরা আলোচনা করার দরকার হবে না। হ্যাঁ কিনা? এটা ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। হয়েছে না হয়নি? হয়েছে তো? চলো, প্রত্যেকে আশা করি ক্লাসে সুন্দর করে নোট ডাউন করে নিয়েছো। যারা পড়োনি তারা আমার কাছ থেকে এই পিডিএফটা পরে চেয়ে নিও। আমি যেভাবে লিখলাম এই পিডিএফটা দেখেও তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, চলো তাহলে আজকে এতটাই। আজকে সন্ধ্যেবেলায় তোমাদের যে ক্লাস